ভাইয়া আমি পাইনি রেকর্ড পারমিশন। আপনাকে দিব না আজকে। ভাইয়া আজকে দেন আমাকে। এখন গিয়েছে কিনা দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমি শুরু করছি। আমার স্লাইডটা এখন যে সবাই দেখতে পাচ্ছেন নাকি না পাচ্ছেন না? না স্যার, কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি স্যার। ওকে, তো চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে কন্টেন্ট, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। ওয়্যার ফ্রেমিং বলতে আসলে আমরা যেটা বুঝবো সেটাকে যদি আমি একটু ডিফাইন করি, ফার্স্ট অফ অল আমরা ওয়্যার মানে কি বুঝি? ওয়্যার মানে কি তার, তাই না? আর ফ্রেম মানে কি কাঠামো। তো তারের কাঠামো আজকে আমরা ক্রিয়েট করব, কিন্তু তারের কাঠামোটা ইউএক্স এর সাথে কিভাবে কানেক্টেড এটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা আসলে আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার আগে আমাদেরকে একটা পেপার ভার্সন ক্রিয়েট করতে হয় বা একটা ডেমো ভার্সন ক্রিয়েট করতে হয় উইদাউট কালার্স এন্ড উইদাউট কন্টেন্টস, ডেমো কন্টেন্টস দিয়ে, এবং উইদাউট কালার্স, উইদাউট ডিজাইন কনসেপ্ট এবং উইদাউট এনি অ্যাকচুয়াল কন্টেন্ট দিয়ে আমরা যখন কোনো কিছুকে ফ্রেমিং করছি, কোনো একটা ফ্রেমকে ক্রিয়েট করছি টু বিল্ড এ বেটার অ্যাপ্লিকেশন অর টু বিল্ড এ বেটার সফটওয়্যার, সেই জিনিসটাকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। এবং এই ওয়্যার ফ্রেমিংটা আমাদের ইউএক্স ডিজাইন এবং ইউআই ডিজাইনের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আপনার একটা প্রজেক্ট আলটিমেটলি ফাইনাল স্টেজে যাবে কি যাবে না সেটা অনেকটাই ডিপেন্ড করে থাকে আপনার যেমন ইনফরমেশন, ইউজার মাইন্ড ম্যাপিং যেটা আছে সেটা এট দ্য সেম টাইম ওয়্যার ফ্রেমিং এর উপর অনেকটা ডিপেন্ড করে থাকে। ইউজার যেটা আমরা ইয়াতে দেখেছি, ইউজার পার্সোনা এবং ইনফরমেশন আর্কিটেকচার এবং মাইন্ড ম্যাপিং যেটা আমরা দেখেছি, ইউজার ফ্লো যেটাকে বুঝছি আমরা, ইউজার ফ্লো যখন আমরা করেছি তখন কিন্তু আলটিমেটলি যেটা করা হতো যে আমার সার্ভিসটা ডিটেইলিংটা আমরা ক্লায়েন্টকে তুলে ধরতাম, তাই না? কিন্তু ওয়্যার ফ্রেমিংটা আসলে সার্ভিসের ডিটেইলিং না, এটা ডিজাইনের ডিটেইলিংটাকে আপনাকে তুলে ধরতে হয়। ডিজাইনের কনসেপচুয়াল থটগুলোকে আপনার এখানে ওয়্যার ফ্রেমিং এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের ওয়্যার ফ্রেমিং বলতে আসলে কি বলছি। আমি আমার পরের স্লাইডে চলে যাচ্ছি। আসলে আমরা এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো বা আমাদের আসলে মেইন থিমটা কি? এটা ওয়্যার ফ্রেমিংটা নিয়ে এখানে যেটা বলা হচ্ছে যে ওয়্যার ফ্রেমিং ইজ এ ওয়ে টু ডিজাইন এ ওয়েবসাইট সার্ভিস এট দ্য স্ট্রাকচারাল লেভেল, নট অনলি ওয়েবসাইট বাট অলসো এনি সফটওয়্যার আর মোবাইল অ্যাপ্লিকেশন যেটাই হতে পারে, এটার একটা স্ট্রাকচারাল লেভেল ক্রিয়েট করার জন্য ওয়্যার ফ্রেমিংটা করা হয়ে থাকে। এবং এটাকে যদি আমি বলে থাকি, ধরেন একটা মানুষের স্কেলেটন, অর্থাৎ ওয়্যার ফ্রেমিংটা কি করবে, একটা মানুষের একটা হিউম্যান বডির স্কেলেটনটা যেভাবে কাজ করে, এটা একটা ফ্রেম, সেম ফ্রেমটার মতোই কাজ করে থাকে ওয়্যার ফ্রেমিংটা। অর্থাৎ এই স্কেলেটন বা এই ফ্রেমটার মাধ্যমে আপনি আসলে ফিক্স করবেন যে কোথায় আমার এটা হবে, কোথায় কোন জিনিসটা বসবে। অর্থাৎ আপনার ওই কাঠামোটা তৈরি করার পরেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার কোন জায়গায় কি দিতে হবে বা আমার কোন প্যালেটে কি কতটুকু জায়গা আমার থাকবে বা কতটুকুর সাথে কতটুকু অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে। সো এই স্কেলেটন যেটাকে বলছি আমরা, এটা আমি জাস্ট এখানে রেখেছি, ওয়্যার ফ্রেমিং যেটাকে বলছি আমরা স্কেলেটন। স্কেলেটন মানে হচ্ছে আমি এই ধরেন আমি যদি মানুষের কথাই বলি, মানুষের কাঠামো যদি শরীর যদি আমাদের স্কেলেটনটা না থাকতো তাহলে কিন্তু আমাদের কি মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি না থাকে তাহলে কিন্তু মাংসগুলো ওইভাবে একসাথে এক এক জায়গায় ফিক্স থাকতো। সো এই স্কেলেটনের মতোই কাজ করা হচ্ছে একটা ওয়্যার ফ্রেমিং, যেটা আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, যেটা একটা ওয়েবসাইট হতে পারে, সেটার ক্ষেত্রে আমরা কি করি, কাজে লাগিয়ে থাকি। ইন এ সেন্স যে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন করি বা আমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন আমাদের সফটওয়্যারটা কিন্তু কি করতে হয়, আমাদের ডিজাইনটা কিন্তু কি একটা ফাইনাল রূপে নিয়ে আসার আগে আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে, যে আমি এই জিনিসটাকে এখানে রাখবো, এটাকে ওখানে রাখবো, এই জায়গায় লগ ইন বাটন হবে, এখানে আমার স্ক্রিন বাটন হবে, এখানে আমার এটা হবে, সেখানে এটা হবে। এই যে এখানে সেখানে এটার যে চিন্তা, এই চিন্তাটার একটা ম্যাপিং এবং ম্যাপিং না, এই চিন্তাটার একটা ফ্রেমিংটাকেই বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। আমি যদি আরেকটু যাই, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। এটা কিসের ওয়্যার ফ্রেম বলেন তো? এটা আই থিংক ওয়েবসাইট স্যার। ফেসবুকের ওয়্যার ফ্রেম, তার মানে ওয়্যার ফ্রেমের বিষয়টাকে আমি বোঝাতে পারছি কিনা? এখানে দেখেন আমার কিন্তু কোনো কন্টেন্ট নেই, আছে নাই, কিন্তু এইখানে ওই যে জিনিসগুলোকে আমি হাইলাইট করেছি থ্রু এ ডিজাইন শেপ অর থ্রু এ ডিজাইন এলিমেন্টস। অর্থাৎ ওয়্যার ফ্রেমটা আপনাকে কি করবে, ওই ডিজাইনের একটা কাঠামো তৈরি করবে, যে কাঠামোটার মাধ্যমে আপনি আলটিমেটলি পরবর্তীতে ওইটা দেখে দেখে আপনি ডিজাইন এলিমেন্টসগুলোকে পিক করতে পারবেন। ইন টার্মস অফ মোবাইল অ্যাপ্লিকেশন সেম জিনিস, যে এখানে আমার লোগোর অ্যাপ্লিকেশন লোগোটা থাকবে, অ্যাপের লোগোটা থাকবে, এখন এটা দিয়ে আপনি হাতেও লিখতে পারেন, এটা চাইলে আপনি সার্কেল করেও দেখাতে পারেন। এই যে প্রসেসটা, এই যে ডিজাইনের যে অ্যাঙ্গেলিংটা এবং ডিজাইনের যে শেপসগুলো, মানে ডিজাইনের কোথায় কোনটা রাখবেন,
কোন প্যাটার্নে কোনটা থাকবে এটার একটা ফ্রেমিং করাটাকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। কাঠামো যেটা তৈরি সেটাকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। ওয়্যার ফ্রেমিংটাকে বলা হয়ে থাকে একটা কাইন্ড অফ স্ক্রিন ব্লুপ্রিন্ট বলা হয় থাকে, স্ক্রিনের একটা ব্লুপ্রিন্ট বলা হয়ে থাকে। আমরা এটাকে বলতে পারি একটা ব্লুপ্রিন্ট টাইপের, যে আমার এখানে আমরা কাজ করার আগে এমন একটা ভার্সন আমরা ক্রিয়েট করছি যেটা দেখে আমরা হুবহু ডুপ্লিকেট করতে পারি, আমাদের পরবর্তী যে রেজাল্ট আসবে, আমাদের আলটিমেট যে আউটপুটটা হবে সেটার আগে আমরা একটা ডুপ্লিকেট করে রাখি, যে ডুপ্লিকেটটা পূর্ণাঙ্গ রূপটাই আমাদের ফাইনাল আউটপুটটা হবে। তো এটাকে আমরা ইন এ সেন্স আমরা স্ক্রিন ব্লুপ্রিন্টও বলতে পারি। ওয়্যারফ্রেমের সাথে আসলে বিগ ডিফারেন্সটা কোথায় আমরা যদি একটু খেয়াল করি, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে ওয়্যারফ্রেম, একটা হচ্ছে মকআপ, আর একটা হচ্ছে প্রোটোটাইপ। আপনারা তিনটা ছবি দেখতে পাচ্ছেন। ওয়্যারফ্রেমটা যখন দেখতে পাচ্ছেন, এখানে কি কোনো কালার আছে, কোনো টেক্সট আছে, কোনো বিষয় আছে? নাই। কি আছে এখানে? জাস্ট আমার এখানে টেক্সট হবে, টেক্সটের ক্ষেত্রে লাইন ইউজ করছে, বাটন হবে, এখানে এটা ইউজ করতেছে, এখানে টেক্সট হবে, এখানে এই বিষয়গুলোকে দেখেন। সে জাস্ট ফ্রেমিং করলো যে আমার এই ফ্রেমের মধ্যে এটা থাকবে, কোনো ছবি টবি কোনো কিছু রাখে নাই। কিন্তু যখনই সেটাকে মকআপ অর্থাৎ ফাইনাল আউটপুট যেটা আসতেছে সেটাকে যখন যাচ্ছে, তখন সেটাকে কালার দিচ্ছে, টেক্সট দিচ্ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপটাকে সেখানে ক্রিয়েট করতেছে। আর প্রোটোটাইপিংটা হচ্ছে যে আমার কিভাবে কোনটার সাথে কোনটা ইন্টারঅ্যাকশনটা হবে, কোন লিঙ্কের সাথে কোনটা ইন্টারঅ্যাক্ট থাকবে, কোনটা কানেক্ট থাকবে, কোনটার মাধ্যমে গেলে আমি আরেকটা জিনিসে পৌঁছাতে পারবো, ইউজার কিভাবে এটাকে ইন্টারঅ্যাক্ট করবে, এই বিষয়গুলোকে বলা হচ্ছে প্রোটোটাইপিং। তার মানে ওয়্যারফ্রেম কি করবে, আপনার প্রাথমিক স্ট্রাকচারটা তৈরি করবে। একটা ঘর বানানোর আগে ফার্স্টে কি করা হয়, রড দিয়ে আগে স্ট্রাকচারটা তৈরি করা হয়, তাই না? তারপরে কি করার মধ্যে সিমেন্ট বা ইট এগুলো দেওয়া হয়। ঠিক সেম জিনিসটাই এখানে ওয়্যারফ্রেমের মাধ্যমে আমরা করব। আমরা আগে স্ট্রাকচারটা ক্রিয়েট করে দেন ওইটার ফাইনাল ডিজাইনটা করব, এরপর আমাদের প্রোটোটাইপিং এ চলে যেতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি ডিফারেন্স? জি স্যার। ঠিক আছে। সো এখন আসি তিন ধরনের ওয়্যারফ্রেম হয়ে থাকে, তিন ধরনের ওয়্যারফ্রেমিং হয়ে থাকে। বেসিক্যালি আসলে আমরা তিন টাইপের কাজ করে থাকতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে লো ফিডিলিটি ওয়্যারফ্রেম। লো ফিডিলিটি ওয়্যারফ্রেম বলতে আসলে আমরা কি বুঝি? লো ফিডিলিটি, কারো কি কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে, লো ফিডিলিটি ওয়্যারফ্রেম সম্পর্কে? যে আইকনটা দেখাচ্ছে অথবা এই যে ট্যাগটা দেখাচ্ছে, যেটার মধ্যে আপনি ইয়া করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। আইডিয়া নাই ভাইয়া। পেপার ওয়ার্কএম লো ফিডেলিটি ধরে না? এটা যদি অ্যালাউ করা না থাকে তাহলে অবশ্যই এটাকে অ্যালাউ আর আপনি যেটা দেখালেন সেটা হচ্ছে প্রথমে যেটা দেখালেন আর কি। হ্যাঁ, আসি এবার লো ফিডিলিটি বলতে আমরা কি বুঝি। লো ফিডিলিটি বলতে এখানে আসলে আমার ভিজিবিলিটি পাওয়ারটা একেবারে খুব যে থাকতে হবে এরকম না। লো ফিডিলিটি অর্থাৎ হাইলাইটেড হচ্ছে না কোনো কিছু, আমি জাস্ট ডেমো ওয়াইজ আমি কিছু ক্রিয়েট করে রাখতেছি। যেমন এটা, এই এক্সাম্পলটা দেখে আমরা কি বুঝতেছি, এখানে একটা হয়তো কি থাকবে, টেক্সট থাকবে, এখানে একটা হেডলাইন থাকবে, এখানে হয়তো এখানে একটা লোগো থাকবে, একটা টেক্সট থাকবে। ইউ আর নট ক্লিয়ার যে আপনি ওখানে টেক্সট বসাবেন না লোগো বসাবেন না শেপ বসাবেন, কিন্তু আপনি একটা ফ্রেম ঠিকই ক্রিয়েট করেছেন। অর্থাৎ এটা দিয়ে আপনি কোনো কিছুকে হাইলাইট করতে পারছেন না, বাট অ্যাজ এ ডিজাইনার পয়েন্ট অফ ভিউ আপনি গেস করতে পারেন, আপনি ধরতে পারেন যে আমার এই জায়গাটাতে এই জিনিসগুলো আমি বসাবো। লো ফিডিলিটির মাধ্যমে একটা জিনিস সব থেকে ক্লিয়ার হয়ে যায় যে আমি যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, তখন আমাদের জন্য সবার পক্ষে আসলে একেবারে ফার্স্টেই হাই ফিডিলিটি আমাদের তৈরি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টে একটা লো ফিডিলিটি ক্রিয়েট করি, দেন ওইটা থেকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে হাই ফিডিলিটি মডেলিটি এগুলোতে আমরা কনভার্ট করতে থাকি। এরপরের যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে মিডিয়াম ফিডিলিটি ওয়্যারফ্রেম। মিডিয়াম ফিডিলিটি ওয়্যারফ্রেম বলতে আমরা কি বুঝি, দেখেন ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছি? ওইটা দেখেন আমার জাস্ট কি করলাম, পেপারে করলাম বা আমি একটু জাস্ট খাতা কলম দিয়ে দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আমি এটা তৈরি করলাম, এটা আমি আন্দাজ মতো একটা তৈরি করতেছি। এরপরে যখন মিডিয়াম ফিডিলিটিতে যাচ্ছি তখন এটাতে দেখবো আমরা কি হচ্ছে, এটাতে যখন যাচ্ছি আমরা তখন আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আরেকটি স্ট্রাকচারড ভার্সন, আরো জিনিসগুলো ক্লিয়ার। আমি ওখানে কি রাখবো সেটা আমি মেনশন করে দিয়েছি। এখানে আমার লোগো থাকবে, এখানে আমার টেক্সট আমি দেখিয়ে দিচ্ছি, এখানে টেক্সট থাকবে, এখানে আমার প্যাটার্ন গুলো এরকম একটু উপর নিচ করে থাকবে, এখানে আমার ডট থাকবে। অর্থাৎ আমি এটাকে আরেকটু ভিজিবল এবং আরেকটু বেশি ক্লিয়ার করছি টু মাইসেলফ, আমার কাছে এবং ক্লায়েন্টের কাছে। কারণ আমি প্রথমটা যখন করছি এটাকে ডেমোটাকে বলা হচ্ছে লো ফিডিলিটি, তার থেকে একটু যখন বেটার করছি তখন সেটাকে বলা হচ্ছে মিডিয়াম ফিডিলিটি ওয়্যারফ্রেম। এন্ড হাই ফিডিলিটি ওয়্যারফ্রেম বলতে যেটা আমরা বুঝতেছি ওইটারই আমার আপডেটেড ভার্সন। এবং আপডেট বলতে কি, ইউজিং কালারস, স্পেসিং এন্ড শেপস এন্ড আদার্স থিংস গুলোকে দিয়ে আমরা বলছি এটাকে হাই ফিডিলিটি ফটো, বা যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি যে মকআপ বা ফাইনাল আউটপুট। মকআপ বা ফাইনাল আউটপুট, তার মানে হাই ফিডিলিটি ভার্সনটা কখন আসবে, আগের দুটো স্টেপ কমপ্লিট করার পরে আসবে হাই ফিডিলিটিটা।
আপনি ফার্স্টে যদি হাই ফিডেলিটি ক্রিয়েট করতে চান আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রবলেম হবে। ফার্স্টে আপনি হয়তো বা কি করবেন, এখানে এটা রাখবেন, একবার উপরে নেবেন, একবার নিচে নেবেন, একবার এই কর্নার নেবেন। সো লো ফিডেলিটি থেকে যদি স্টার্ট করেন, একদম পেপার স্কেচ থেকে যদি স্টার্ট করেন, তাহলে আপনার জন্য যে সুবিধাটা হবে, আপনি পরবর্তীতে ওই লো ফিডেলিটির উপর বেস করে আপনি হাই যে ফিডেলিটি আছে সেটাকে মডিফাই করতে পারবেন। আপনার কাছে যদি প্রথমে একটা লো ফিডেলিটি স্ক্রিন থাকে, আপনার কাছে যদি প্রথমে একটা পেন্সিল পেপার ওয়ার্ক থাকে, সেটাকে কিন্তু আপনি হাই ফিডেলিটি কনভার্ট করার পরেও কি করতে পারবেন, ওইখানে কাস্টমাইজ করতে পারবেন, তাই না? সো ওই আলটিমেট লো ফিডেলিটিটা আপনাকে কি করবে, বেটার আউটপুট ক্রিয়েট করতে, যে একদম শেষ পর্যায়ে যে জিনিসটা আমরা পাচ্ছি, যেটা হাই ফিডেলিটি বলি বা ফাইনাল আউটপুট যেটাকে বলছি, সেটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই বাকি দুটো স্টেপস গুলোকে কমপ্লিট করেই কিন্তু আমাদেরকে আসতে হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো? জি ভাইয়া। বাকিদের কারো কোনো কোশ্চেন আছে কি? আর একটা প্রশ্ন আছে মিডিয়ামটাও তো আমরা পেপারেই করছি, তাই না স্যার? মিডিয়ামটা পেপারে করতে পারেন, আমি চাইলে সফটওয়্যারও করতে পারি। মিডিয়ামটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফটওয়্যারটাকে ইউজ করে থাকি, যেমন ইনভিশনের একটা আছে, সেটা দিয়ে আমরা ইউজ করে থাকি। ইনভিশনের ক্ষেত্রে আমরা ওয়ারফ্রেমিং এর ক্ষেত্রে এটাকে ইউজ করে থাকি। আবার দেখা যাচ্ছে যে আমরা সময় ইলাস্ট্রেটরটাকে ইউজ করি ওয়ারফ্রেমিং এর ক্ষেত্রে, এটা ডিফিকাল্ট। আবার চাইলে এক্সডিটাকে আমরা ইউজ করতে পারি, জাস্ট ফ্রেমিং করা। কিন্তু ওখানে আসলে আমরা কোনো কালার্স বা কোনো কিছু আমরা দিচ্ছি না, ওখানে জাস্ট আমরা কি করতেছি, আমাদের আইডেন্টিফিকেশন গুলো করতেছি, এখানে আমার এটা থাকবে, ওখানে এটা থাকবে। কিন্তু লো ফিডেলিটি কিন্তু আমরা সেটা করি না। মোস্ট অফ দ্য টাইম লো ফিডেলিটি গুলো পেপার ওয়ারফ্রেমিং হয়ে থাকে, এবং একটা প্রজেক্টের বিগিনিং শুরু হয় হচ্ছে লো ফিডেলিটি দিয়ে। হ্যাঁ স্যার, কোশ্চেন করতে চাচ্ছি। জি স্যার, এটা হচ্ছে স্যার এখানে কি ওয়েব টেমপ্লেটের মতো স্পেসিং মেইনটেনেন্স ব্যাপার আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। স্পেসিংটা কতটুকু রাখছেন না রাখছেন, অনেক ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে যে একদম স্কেল ধরে ধরে আমাদের এখানে মেইনটেইন অনেকে করে থাকে। দিস ইজ নট ম্যান্ডেটরি, কারণ আপনি জাস্ট আন্দাজ মতো যদি আপনি একটা করেন, আপনি তো সফটওয়্যার অলরেডি গ্রিড সিস্টেম পাচ্ছেন, আপনি স্পেসিং বিষয়টা ওখান থেকে আপনার মাথায় আছে। ওয়ারফ্রেমিং ইজ অ্যাবাউট ক্রিয়েটিং এ শেপ, যেটা দিয়ে আপনি কি করবেন, যে ফাইনাল আউটপুটটার যে ডিজিটাল ভার্সনটা হবে সেটাকে আপনি পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করবেন। ওকে স্যার। আচ্ছা, এখন আসি আমাদের টেকনিক্স গুলো কি কি হতে পারে। টেকনিক্স গুলোর মধ্যে আমি এখানে জাস্ট একটা লিংক রেখেছি, লিংকটাতে আমি চলে যাব। সিলেকশন কোডা সিলেক্ট করে নেবেন, তাহলে জিপিইউ আছে তো এইটা ও পেপার প্রবলেম হওয়ার কথা আছে, যদি হয় তাহলে আপনি দুটো যে কোনো একটাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, জি ভাইয়া। কোডাটা সিলেক্ট করুন, আমাদের জিপিইউ আছে। ওয়ারফ্রেমিং এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 10টা বেস্ট প্র্যাকটিস ওরা দিয়েছে। 10টা বেস্ট প্র্যাকটিসের মধ্যে প্রথম যেটা বলছে, ডোন্ট ইউজ কালার ইফ ইউ ডু ইউজ ইট ইন্টেনশনালি। বলতেছে কি, যে ওয়ারফ্রেমিং এর মধ্যে যদি আপনি কালারটা ইউজ করেন, আলটিমেটলি কিন্তু আপনার ফাইনাল ডিজাইন এবং মানে ওয়ারফ্রেমিং এর মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু থাকবে না। এখানে বিষয়টা মাথায় রাখতে, কালার একটা পাওয়ারফুল থিং, কিন্তু যখন আপনি একটা রাফ করতেছেন, রাফের ক্ষেত্রে আসলে কালারটা দ্যাটস নট ম্যান্ডেটরি, অ্যাজ বিকজ আপনি ওটাকে যে কোনো সময় মডিফাই করতে হতে পারে, যে কোনো সময় আপনার কি করতে হতে পারে, ডিস্ট্রাক্ট করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা কালারটাকে ইউজ করি, হয়তো বা আমরা ওয়ারফ্রেমিং এর যে বেসিক যে কনসেপ্ট আছে সেটাকে আমরা ভায়োলেট করছি। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে, কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি ইজ দ্য কি বলতে যেটা বোঝাচ্ছে, যে আমার এখানে টাইপোগ্রাফি, স্পেসিং, তারপর হচ্ছে আমাদের লেটার, তারপর হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলোকে প্রপার ওয়েতে মেইনটেইন করাটা, যেটা আমরা ডিজাইনে করব সেটাকেও যেন আমরা এখানে মেইনটেইন করতে পারি। লাইক আপনি ডিজাইনে করবেন হচ্ছে লাইক লাইন হাইট রাখছেন 1.6, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে হয়তো 1.6 রাখতেছেন না, কিন্তু আপনি ডেমো করতে যে এত বেশি বিকৃত করে ফেলছেন যে আপনার আলটিমেটলি ডিজাইনের রিফ্লেকশনটা এখানে হচ্ছে না। সো এই ওই কনসিস্টেন্সিটাকে এখানে ওটা যেটা বলছে, যে বজায় রাখার জন্য, যাতে আমরা ওয়ারফ্রেমিং এর মধ্যে আমাদের পুরো ডিজাইনের একটা প্যাটার্ন যেটা আমরা ফলো করতে পারি, সেটাকে আমাদের এখানে হাইলাইট করা হচ্ছে। থার্ড যে পয়েন্টটা আছে সেটা বলা হচ্ছে যে ইউজ অ্যাকচুয়াল কন্টেন্ট। দেখেন এখানে কিছু পয়েন্টস বলা আছে, যে ইফ ইউ ডোন্ট হ্যাভ কন্টেন্ট, রাইট ইট। রাইটিং ইট অ্যাজ এ ডিজাইন স্কিল। যেমন আমরা লোগো, ওই জায়গাটাতে আমরা লোগো না রেখে আমি হয়তো একটা ক্রস শেপ দিয়ে রাখলাম। ক্রস শেপ দিয়ে আপনি হয়তো প্রথম টাইমে করার সময় আপনার মনে ছিল লোগো, কিন্তু যখন আপনি পরবর্তীতে সফটওয়্যারে কনভার্টে যাবেন, সফটওয়্যারে যখন তখন হয়তো আপনি ওটা থেকে বুঝবেন এখানে কি লোগো রাখবো না কি রাখবো, আমি ভুলে গেছি। সেটাকে কন্টেন্ট, অ্যাকচুয়াল কন্টেন্টটাকে দিয়ে হাইলাইট করা উচিত, যে আমার এখানে কি আছে বা ওখানে কি থাকবে, ওখানে আমাদের আসলে কি জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি, এটাকে নেমিং করে দেওয়া। এরপর হচ্ছে নেভার ওয়ার অ্যালোন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এখান থেকে দেখেন we are all talking about here is sharing your ideas. When we release ideas, আমি just এখানে করে দেওয়ার potential business rules so we get together. Never war alone বলতে যেটা বোঝাচ্ছে, এই পয়েন্ট থেকে যদি আমরা একটা জিনিস বুঝি, যে আমরা যখন ওয়ারফ্রেমিং করছি, বিষয়টা এরকম না যে আপনি একা একা ওয়ারফ্রেমিং করবেন না, আবার বিষয়টা এমন না যে আপনি একাই করবেন। ওয়ারফ্রেমিংটা করার সময় আপনাকে একটা গ্রুপের সাথে কমিউনিকেট করা
একটা গ্রুপ টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে ইউজারের পার্সপেক্টিভ থেকে মিট করা, এবং তারা আসলে ওই জিনিসটাকে আদৌ কিভাবে দেখতে চাচ্ছে, বা আপনি আসলে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে একটা প্রোডাক্টকে দেখলে ভালো লাগবে, সেই জিনিসগুলো আসলে একা করলে যতটা না বেনিফিট হয়, তার থেকে বেশি বেনিফিট হবে যখন আপনি গ্রুপ ওয়াইজ কাজটা করবেন। এক একজন এক একটা আইডিয়া আসবে, এক একজন এক একটা স্মাইল আসবে, এক একজন এক একটা বিভিন্ন ধরনের কনসেপ্ট আসবে, সেই কনসেপ্টগুলোকে একসাথে করে হয়তো আপনি বেটার একটা ওয়ারফ্রেম ক্রিয়েট করতে পারবেন। এরপর যেটা বলছে যে কমিউনিকেট ফাংশনালিটিস এন্ড ইন্টারঅ্যাকশন স্ট্যাটিকলি, এই জায়গাটা থেকে আমাদের একটু জাস্ট আমি যদি এখান থেকে দেখি যে কি বলছে ওয়ারফ্রেম এন্ড প্রোগ্রামিং অ্যামেজিং টুলস। আচ্ছা, তাহলে কি এটা স্লাইড শো অ্যানিমেশন কি করা যাবে এখন? এখন তো টাইম আছে না, এই যে প্রায় 1 ঘন্টা, হ্যাঁ প্রায় 1 ঘন্টা টাইম আছে, তাহলে একটা সবাই যে কোনো টপিকসের উপর সবাই একটা স্লাইড শো ভিডিও তৈরি করে ফেলেন, নাকি পারবেন না? তাহলে শুরু করে দেন, বসে দেখলাম না, একটা পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলেন, মিনিমাম 50 সেকেন্ড, তার মানে 10 থেকে 15টা ছবি লাগবে। ওকে, সো এইটা দিয়ে আমরা যদি জাস্ট স্পেসিফিক ভাবে বলি যে কমিউনিকেট এন্ড ফাংশনালিটিস এন্ড ইন্টারঅ্যাকশন স্ট্যাটিক্যালি, যেটা বোঝাচ্ছে যে ফাংশন যেগুলো আমরা ইউজ করছি বা আমাদের যে ইউজারের জন্য যে আমরা যে অপশনসগুলো ক্রিয়েট করছি, সেইগুলোর সাথে যেন প্রত্যেকটার মধ্যে একটা ইন্টারনাল কমিউনিকেশনস থাকে। অর্থাৎ আপনি লাইক একটা জায়গায় হয়তো বা ওয়ারফ্রেমিং ক্ষেত্রে একই জিনিস বোঝানোর জন্য হয়তো একটা জায়গায় রাউন্ড শেপ ইউজ করেছেন, একটা জায়গায় হয়তো রেক্টেঙ্গেল শেপ ইউজ করেছেন। সেই ফাংশনালিটিস গুলোর মধ্যে যেন ডিস্ট্রাকশন না হয়, যাতে করে আপনি ইন্টারঅ্যাকশন করার সময় ইউজার যেন ওই সেম প্যাটার্নটাকে ফলো করতে পারে। ফাংশনালিটি গুলোর মধ্যে যেন একটু সিমিলারিটিস থাকে এবং ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে যেন সেটা যেন আমাদের মেইনটেইন করে, এরকম কোন একটা পয়েন্টকে তারা বলছে যে এটাকে হাইলাইট করতে বলছে। এন্ড লাস্টলি যেটা বলছেন সেট ক্লিয়ার এক্সপেকটেশনস, সেট ক্লিয়ার এক্সপেকটেশনস যেটা বোঝাচ্ছে যে আমরা আসলে আমাদের ওই ওয়ারফ্রেম থেকে আমাদের এক্সপেকটেশনসটা কি আছে, এবং আমরা আলটিমেটলি আমরা যে কাজটা করছি সেটা আসলে ইউজারকে, আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে আসলে আমরা কমিউনিকেট করাতে পারছি কিনা থ্রু মাই ওয়ারফ্রেমিং। আইদার সেটা হতে পারে ওয়ারফ্রেমিং, অথবা হতে পারে যে আমাদের কনসেপচুয়াল যে থিঙ্কিং আমরা করেছি সেটার মাধ্যমে। অর্থাৎ আমি যখন ওয়ারফ্রেমটা ক্রিয়েট করছি, সেই ওয়ারফ্রেমটা কতটা ভালো হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আসলে ওই ক্লিয়ার মানে ইউজারের যে এক্সপেকটেশনসটা আছে সেটাকে আসলে আপনি মিট করতে পারছেন কিনা থ্রু দ্যাট পার্টিকুলার ওয়ারফ্রেমিং বা থ্রু দ্যাট পার্টিকুলার সার্ভিস বা যেটাই করছেন না কেন আপনি। সো এইটার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন ইউজার কেন্দ্রিক করতে পারি, সবসময় একই কথাই চলে আসছে, ইউজার কেন্দ্রিক হতে হবে এবং সেটার জন্য ক্লিয়ার এক্সপেকটেশন, ক্লিয়ার গোল সেট করে দিতে হবে আপনাদেরকে। এরপর হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি ব্যারিজ টু সাকসেস। আননেসেসারি ব্যারিজ টু সাকসেস বলতে এটা হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু ইউজ করি যেগুলো আসলে আমাদের দরকার হয় না, তারপর আমাদের নিজের কাছে ভালো লাগে, বাট সেটাকে আমরা ইউজ করি। মাথায় রাখতে হবে ফ্যামিলিয়ারিটিস নামে একটা কথা আমি বলেছিলাম, যে জিনিসগুলো আসলে মানুষ দেখে পছন্দ বা যে বিষয়গুলো আসলে আমরা দেখতে অভ্যস্ত সেই টাইপের বিষয়গুলোকে দিয়ে আসলে কাজ করা। সো আমরা যখন কাজ করব আমাদের আইডিয়াগুলোকে আমরা চেষ্টা করব যাতে ফ্যামিলিয়ারিটি যে বিষয়টা আছে সেটার সাথে যেন মেনটেন করতে পারি, এবং এটা যেন আলটিমেটলি আমাদের যেটা সবসময় বলে থাকি যে আলটিমেট যে গোল যেটা আছে সেটা যাতে আননেসেসারি কোনো কিছুর জন্য ডিস্ট্রাক্ট না হয়ে যায়। এবং আমরা যখন ওয়ারফ্রেমিংটা করছি এখানে যেটা বলছে যে ইফ ইউ আর ইউজিং এ প্রোগ্রাম লাইক Azure or Azure অথবা হচ্ছে ডোন্ট লেট দ্য প্রোগ্রাম বি এ ব্যারিয়ার টু সেটিং ইউর আইডিয়াস ফ্রি। আমরা যখন সফটওয়্যারটি ইউজ করছি অনেক সময় সফটওয়্যার দিয়ে করার সময় আমাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস ক্রিয়েট হয়ে যায়। সো আমরা এই ক্ষেত্রে আমরা আসলে কোনো ব্যারিয়ার ক্রিয়েট করব না, আমাদের ফ্রিডম থাকবে এখানে, আমরা যাতে আলটিমেটলি ওয়ারফ্রেমিংটা এতটাই ফ্রিলি করতে পারি যেটার মাধ্যমে আসলে আমাদের ডিজাইনের যে লাস্ট যে ইয়াটা থাকবে, স্টেজটা থাকবে, সেটা যেন প্র্যাকটিক্যালি এবং অ্যাকচুয়ালি কন্টেন্টফুল হয়, রিসোর্সফুল হয়, এরকম কোন একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস নন অ্যাটাচমেন্ট। প্র্যাকটিস নন অ্যাটাচমেন্ট বলতে সবসময় যে আমরা একদম অ্যাটাচড হয়ে যাবো এটার সাথে, এরকম বিষয়টা না, যে আমরা অনেক সময় একটু আউট অফ দ্য বক্স থিঙ্ক করার চেষ্টা করবো, যে ডোন্ট গেট টু অ্যাটাচ টু ইউর ওয়ার্ডস, দে আর নট গ্ল্যামারাস পোর্টফোলিওস প্লেসেস। বলেই দিচ্ছে যে এটা কোনো গ্ল্যামার পোর্টফোলিও সাইট না যেখানে আপনাকে অনেক বেশি অ্যাটাচ করতে হবে। সবসময় প্রফেশনালি এবং সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে, এবং আইডিয়াগুলোকে ফ্রিকুয়েন্টলি আমরা মোটিভেট করার চেষ্টা করব না, আমরা চেষ্টা করবো যে প্রপার ওয়ে মানে স্ট্যাটিক ওয়েতেই চিন্তা করবো, বাট এরকমও না যে অনেক বেশি ফ্রিকোয়েন্ট চেঞ্জ করবো, তাহলে আলটিমেটলি আমাদের ডিজাইনের মধ্যে বা ওয়ারফ্রেমিং এর মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। এই বিষয়গুলোকে ওরা ফোকাস করতে বলছে। এবার বলছে যে হচ্ছে বি সিলেক্টিভ এন্ড কিপ ইট সিম্পল। বারবারই যেটা বলা হয় থেকে সিলেক্টিভ হতে হবে, আপনাকে সবসময় সবকিছু মাথায় আসলেও সবগুলো সিলেক্ট করা যাবে না, সিম্পল রাখতে হবে। এই পয়েন্টসগুলো আমরা বুঝি। Elements of এখানে যেটা বলছে যে it's easy to try and make them all together or confuse elements of one and idea another। অনেক বিষয় বলা আছে এখানে, জাস্ট সিম্পলি মাথায় রাখেন যে সিলেক্টিভ হতে হবে ইন টার্মস অফ সিলেক্টিং ইউর কনসেপ্টস
এবং এটাকে যতটা পারা যায় সিম্পল রাখতে হবে। এন্ড কন্ট্রোল দ্য কনভারসেশন, এখানে যেটা বলছে বিউটিফুল কনভারসেশন ডাজন্ট হ্যাপেন বাই ইটসেলফ অর ইভেন দ্য মোস্ট পারফেক্ট ওয়ার্ডস। ওকে, সো ওয়ারফ্রেমিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে যেটা বলতেছে ওরা যে কন্ট্রোল দ্য কনভারসেশন, দ্যাট মিন্স হচ্ছে আমরা অনেক সময় গ্রুপ ওয়াইজ কাজ করার সময় মানুষের জন্য কাজ করি, তখন অনেক সময় দেখা যায় যে অনেক আইডিয়া আমাদের মাথায় চলে আসে। তো আইডিয়ার থ্রুতে দেখা যায় যে আমাদের অ্যাকচুয়াল যে মেসেজটা থাকে বা অ্যাকচুয়াল যে কনসেপ্টটা থাকে, যে আইডিয়া যে বিষয়গুলো থাকে, সেই জিনিসগুলোকে আমরা হয়তো বা কন্ট্রোল না করতে পারে ডিজাইনটাকে নষ্ট করে ফেলবে, আমাদের ইন্টারাকশনটাকে নষ্ট করে ফেলে। যেহেতু ওয়ারফ্রেমিংটা একটা ইন্টারাকশনের জায়গা, ইন্টারাকশন ক্রিয়েট করার আগের একটা স্টেজ, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা এই বিষয়গুলো যদি একটু হাইলাইট করি বা এই বিষয়গুলো যদি মেনে চলি, হয়তো বা আমাদের জন্য বেটার ওয়ারফ্রেমটা ক্রিয়েট করাটা ইজি হবে। এই ওয়েবসাইটে যে লিঙ্কগুলো দেখলাম, এরকম আরো হাজার হাজার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি হয়তো বিভিন্ন ধরনের ট্রিক শিখতে পারবেন। এক এক জায়গায় এক এক রকমের কথা বলা হবে। এখানে যেমন বলছে যে নেভার ওয়ার অ্যালোন, এখানে যেমন বলছে কমিউনিকেট ফাংশনালিটিস, আরেক জায়গায় দেখবেন একই জিনিসগুলোকে আরো বিভিন্ন সিম্পল ওয়ার্ডসে ইউজ করা আছে, আরো ডিফারেন্ট টার্মস ইউজ করা আছে। হয়তো বা একটু ডিফিকাল্ট মনে হবে, বাট যখন আপনি কাজ শুরু করবেন আলটিমেটলি আপনার জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে। যখন আমরা একটা ওয়ারফ্রেম দেখি, সে লাইক আমি যখন ওয়ারফ্রেম লিখে সার্চ করি, প্রত্যেকটা ওয়ারফ্রেমিং এরই দেখবেন কমন ফিচারস হচ্ছে ফ্রেম ক্রিয়েট করা, ফ্রেম ক্রিয়েট করা। প্রত্যেকটা ইয়ার কমন ফিচার হচ্ছে কি ফ্রেমগুলোকে ক্রিয়েট করা। সো আপনি যখন কাজ করবেন আপনার আলটিমেট গোলটাই থাকবে যে আমি ফ্রেমটা ক্রিয়েট করব এবং এই ফ্রেমটাই আমার ফাইনাল ডিজাইনের জন্য হেল্পফুল হবে। সো বিফোর গোইং টু ইউর ফাইনাল ডিজাইন আপনাকে মেক শিওর করতে হবে যে আমি যে ওয়ারফ্রেমটা ক্রিয়েট করছি এটা আইদার আপ টু দ্য স্ট্যান্ডার্ড থ্রু মাই পলিসিস এন্ড আদার যে টেকনিক আছে এগুলো দিয়ে কিনা, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা ফাইনাল ডিজাইনের আগে এই জিনিসগুলোকে কারেকশন করে তারপর আমরা ফাইনাল আউটপুটে যাব। এবং সবসময় বলা হয়ে থাকে যে আমরা যত বেটার ওয়ারফ্রেমিং করতে পারবো তত বেটার আমাদের ডিজাইন আউটপুটটা আসবে। যে কোনো অ্যাপস এর ক্ষেত্রে এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যতগুলো অ্যাপস এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা অ্যাপসের কি একটা আলাদা আলাদা প্যাটার্নে তারা ওয়ারফ্রেমিং গুলো তৈরি করেছে। তো এইগুলোই হচ্ছে আমাদের বেসিক ওয়ারফ্রেমিং বিষয়। আর বলেন কারো কোনো বিষয় আছে কিনা? একটু ডিফিকাল্ট হতে মনে হতে পারে। স্যার ওয়েব ডিজাইনের জন্য কি এরকম ওয়্যারফ্রেমের প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা আপনার জন্য যদি আমি বলি যে ক্রিয়েটিভ এবং ইউনিক যদি থিম ক্রিয়েট করতে চান, তাহলে ওয়ারফ্রেমিং এর কোনো বিকল্প নাই। যেটা সুজন স্যারের কথা অনুযায়ী যদি আমি বলি, স্যার যেটা বলে সবসময় যে যদি আপনি ওয়েব টেমপ্লেটের একটা মাস্টার হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ফ্রেমিংটাকে ভালোভাবে শিখতে হবে। অ্যাজ বিকজ যে ওয়েবসাইট কিন্তু আপনি দেখলেই ক্রিয়েট করতে পারেন। একটা ওয়েবসাইট আপনি টেমপ্লেট দেখলেন, ওটা কপি করলেন, ওটা দেখে মার্চ করলেন, কিন্তু যখন আপনি খাতা কলমে তৈরি করবেন তখন বিষয়টার মধ্যে একটা ইউনিকনেস চলে আসে। তো যত বেশি ওয়ারফ্রেমিং করবেন ইন টার্মস অফ ওয়েব ডিজাইন বা টেমপ্লেট, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা অনেক বেশি ইজি হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম, বাট ওয়েবসাইটটাকে বেশি হাইলাইট করে এই কারণে কারণ ওয়েবসাইট আজ থেকে অনেক বছর আগে থেকে চালু হয়ে আসছে। দ্যাটস ওয়াই এই জিনিসটার কমন ফিচার্স গুলো অনেক বেশি অ্যাভেলেবল। যদি আপনি এটাকে ক্রিয়েটিভ করতে চান, অনেকাংশেই ওয়ারফ্রেমিংটা অনেক বেটার ওয়েতে হেল্প করে থাকে। ওকে, আর কারো কোনো বিষয় আছে কিনা বলো। সব চুপ হয়ে গেছে। স্যার মানে যদি আমরা কোনো ওয়ারফ্রেম করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের স্পেসিং, তারপরে হচ্ছে মানে কোনটা কতটুকু শেপ রাখা লাগবে, এরকম কোনো রেস্ট্রিকশন আছে কিনা? এরকম রেস্ট্রিকশন বলতে এখন আপনি যদি কোনো খাতা কলমে করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি রেস্ট্রিকশন মেনে লাভ নেই। তাহলে আপনি তখন কাটা কম্পাস স্কেল নিয়ে বসতে হবে। হ্যাঁ, কাটা কম্পাস স্কেল নিয়ে বসলে তো আপনি ওই সাইজ মেনটেন করতে করতে আপনার দিন চলে যাবে। ঠিক আছে, সো বেটার হচ্ছে আপনি সফটওয়্যারই ওয়ারফ্রেমিংটা করেন, এর মাধ্যমে ওয়ারফ্রেমিংটা করে ফেলেন। যতটুকু আপনি ছবিটা রাখবেন ততটুকু এরিয়ার জন্য আপনি একটা শেপ নিয়ে নেন, পার্টিকুলার একটা শেপ নিয়ে নেন, হয়ে গেল। যতটুকু এরিয়া আপনি টেক্সট রাখবেন ততটুকু এরিয়া একটা লাইন টেনে দেন, হয়ে যাবে। দেখাচ্ছি আমি এখান থেকে কয়েকটা স্যাম্পল। শেষ কমা দিচ্ছি, এখন আমি কি চাচ্ছি, একটা স্পেস চাচ্ছি, তো আমি ইনভার্টেড কমা একটা স্পেস চাই। তো একটু খেয়াল করে দেখেন, আমার হচ্ছে ইনভার্টেড কমা দিতে একটা স্পেস আছে, তো এটার কাজ শেষ। যেহেতু শেষ আবার কমা দিচ্ছি, তারপরে কি চাচ্ছি, এই কথা আছে সব কিছু শেষ।
যেমন দেখেন এখানে তৈরি করছে, আপনি এটা সফটওয়্যারে যদি করেন তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য আলাদা শেপ, আলাদা আলাদা নেমস এন্ড ফাংশন গুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, গ্যাপস গুলো আপনি প্যাডিং এর থ্রুতেই আপনি মেইনটেইন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি ডিফিকাল্টিস হবে না। আর যদি আপনি পেপারে করেন তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ফ্রিডম, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কন্টিনিউ করতে পারেন, যতটুকু চাচ্ছেন ততটুকু আপনি করতে পারবেন। যেমন এখানে যে ছবিগুলো রেখেছে, এই ছবিটা ঠিক এতটুকু জায়গার মধ্যেই বসবে এবং সে অতটুকু শেপই ওখানে নিয়েছে। এবং এটাই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, যে আপনি যদি সফটওয়্যারে করেন আপনার জন্য কাজটা হয়তো বা ইন এ সেন্স ইজি হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি পেপারে করেন তাহলে আপনার জন্য ইন্ডিপেন্ডেন্সিটা পাবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট মানে ফ্রিডমটা পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি হয়তো বা মনের মতো করে আপনার ফ্রেমিংটা আপনি করতে একবার বুঝতে পারতেছেন, একবার করতে পারছেন, একটা ফ্রিডম আর কি যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এটা আগে বসো, এটা পরে বসো। প্রত্যেকটা লাস্টে 20 আসে। এবং আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন, প্রত্যেকটা ওয়ার ফ্রেমিং এর পাশে যেটা করার চেষ্টা করবো আমরা, এটা মানে নোটগুলো আমরা তুলে রাখার চেষ্টা করবো, যে এই পেজে আপনি যখন এরকম একটা ফ্রেম দিচ্ছেন, এই ফ্রেম দিয়ে আপনি যে সবসময় যে ইমেজই বেরোচ্ছে এরকম কিন্তু না। যখন আপনি করলেন তো এটা প্রত্যেকটা পাশে দেখেন আপনাদেরকে নোটস করে রাখা হয়েছে, এবং এটা আপনার কাজের জন্য সুবিধা হবে। যখন আপনি ফাইনাল ডিজাইনে যাবেন, ওই পেজটা দেখবেন, ওই পেজটা দেখার পর ওই পেজের পাশে আপনি লিখে রাখছেন যে এখানে আমার কন্টেন্ট যাবে ইমেজ, টেক্সট, এখানে আমার কন্টেন্ট যাবে লোগো, এখানে যাবে আমার আইকন, এই বিষয়টা। তো ওইটা দেখলেন, আপনি ওইটা দেখে দেখে সাথে সাথে আপনি সফটওয়্যারে কনভার্ট করে ফেলতে পারলেন। কিন্তু যদি আপনি ওইটা না থাকে তাহলে আপনার জন্য হয়তো মোডে রিমাইন্ড করতে হবে যে আমার ওখানে কি বসাবো, আমি মানে কি ছিল, এটা আপনাকে হয়তো মনে করতে হবে। নোটটা অনেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এই জায়গাটা থেকে। কম্পিউটার প্রফেশনালরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকে, অনেক ক্ষেত্রে না, সব জায়গাটাতেই ইউজ করে নোটস। না, এটা ডিজিটালি কোনো লাভ নেই। ওকে, তারপর কারোর কোনো বিষয় আছে কি জানার? আসিনা করবেন না? হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া, জি, হ্যাঁ এইটা মানে আমরা তো এখন দেখলাম, আমরা তো মোবাইল অ্যাপস করবো হচ্ছে অ্যাডোবি এক্সডি তে, ঠিক না ভাইয়া? জি জি। ভাইয়া অ্যাডোবি এক্সডি মানে ক্লাসটা কারেন্ট চলে গেছিল আপনার, এই কারণে কমপ্লিট হয়েছিল না ভাই, আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আজকে যে এটা শেষ হয়ে গেছে, এটা পরে আপনাদের দেখাই দিব। আর হচ্ছে আপনাদের কালকে মানে নেক্সট ক্লাস তো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, তো ওই দিন হ্যাঁ সেই জন্যই আমি বলছি যে নেক্সট ক্লাস যেহেতু আমাদের আজকে আমি একটু জাস্ট ইয়া করে দেবো, অ্যাডভান্সড একটু রিভিউ করে দিব, সবাইকে জিজ্ঞেস করব, আর সাথে যতটুকু বাদ ছিল আমি ততটুকু দেখাই দিব। হ্যাঁ জি ভাইয়া, তাহলে আমাদের উপকার হবে। হ্যালো আর পরে এখন আর হ্যাঁ বলেন। মানে প্র্যাকটিক্যালি কেমন ভাবে মানে সফটওয়্যারে বেস ওয়্যারফ্রেমিং করতে হয়, এটা যদি একটু দেখাতে ভালো হতো। আচ্ছা আচ্ছা, সফটওয়্যার ফ্রি যদি করতে হয় আমি অ্যাডোবি এক্সডি দিয়ে দেখাচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমরা ধরেন আপনার যখন ওয়্যার ফ্রেমিংটা করছি, আপনার ধরেন একটা স্ক্রিনে আমার ওই মানে মেইন ডিজাইনের মধ্যে আপনার ওই পেজটাকে স্ক্রল করতে হবে। এখন এটা করার সময় আমি ওয়্যার ফ্রেমিং এর সময় আসলে এটা কিভাবে দেখাবো? এটা কি মাল্টিপল পেজ হবে? ওইটা যদি সফটওয়্যারে করেন তাহলে সেটার জন্য আপনার জন্য খুবই ইজি, অ্যাডোবি এক্সডি তে করলে সেটা খুবই ইজি, ভিউ পয়েন্ট হাইট দিয়ে আপনি করতে পারবেন, যেটা আমি ওই দিনকে দেখাইনি, আজকে দেখাই দিব। আরেকটা হচ্ছে যদি আপনি খাতা কলমে করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই পেজটাকে আপনি লং রাখবেন, কারণ আপনার হাইটটা তো আনলিমিটেড হয় যখন আপনি স্ক্রল করেন, লাইক একটা ই কমার্স ওয়েবসাইটের স্ক্রল করতে করতে নিচে যেতেই থাকেন, এক একটা ই কমার্সের স্ক্রলিং হাইট এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশনস নাই। যদি আপনি সফটওয়্যারে করেন ভিউ পয়েন্ট হাইট দিয়ে আপনি এটাকে মেইনটেইন করতে পারবেন, আর যদি আপনি পেপার ওয়্যার ফ্রেমিং করেন তাহলে সেক্ষেত্রে আপনার পেপারটাকে লং রাখতে হবে, উইথটা ঠিক রেখে হয়তো পেপারটাকে লং করতে হবে, এটাই। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। অথবা আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে ওই টোটালি একটা স্কেচ বোর্ড নিয়ে স্কেচ বোর্ডের মধ্যে প্রত্যেকটা স্ক্রিনকে আলাদা আলাদা করে ড্র করা। আমি কি বোঝাতে পারছি কিনা? একটা স্ক্রিন নিয়ে প্রত্যেকটা ইয়ার মধ্যে আলাদা করে ইয়া ড্র করা, যেমন আমি দেখাচ্ছি এখান থেকে। ফাইনাল গোল কিন্তু আপনি বলছেন হ্যাঁ আমি করব, তারপর আপনাকে ডাটা দিচ্ছেন, ডাটার মধ্যে আপনি হিউজ ডাটা দিচ্ছেন। ভাই আমরা কি এই কাজটা পেইন্ট সফটওয়্যারে করতে পারি? কোনটা? এই সফটওয়্যারে? হ্যাঁ, সফটওয়্যারই তো করবো আমরা, সফটওয়্যারে করতে পারবো, আবার চাইলে ইয়াতেও করতে পারবো, কি বলে পেপার ইয়াতেও করতে। ইটস আপ টু ইউ যে আপনি কোথায় করবেন। সে লাইক আপনি যে ইমেজটা দেখলেন, ইমেজটা কি পেন্সিল স্কেচ না? পুরোটা কিন্তু পেন্সিল স্কেচ। তাহলে এটা পুরোটা স্ক্রিন, অর্থাৎ একটা পেজের মধ্যে সে কি করলো, 4টা স্ক্রিনকে ড্র করে ফেললো। বুঝতে পারছি? আমার আলাদা আলাদা ওই যে আমরা এখানে কিন্তু মাথায় রাখবো কার্ড সর্টিং কিন্তু আমরা করছি না, কার্ড সর্টিং বিষয়টা অন্য জিনিস।
কার্সরের সাথে এটা গল্প আঁকানো যাবে না, এটা হবে স্ক্রিন ডিজাইন। স্ক্রিন ডিজাইনের ফ্রেমিং হবে এখানে, যেটা আমরা একটা স্টোরি বোর্ডের মধ্যে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা আমি সফটওয়্যার দেখাচ্ছি, যেমন আমি যখন নরমালি করি, আমি কোনো আদার্স কোনো সফটওয়্যার ইউজ করি না, এক্সডিটাকে ইউজ করি। ধরেন আমি এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। স্যার বলেন। তার আমরা যে ইলাস্ট্রেটর আপনার ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতাম, তারপর অবজেক্টের সাথে অ্যালাইন করতাম, এখানে এটা কিভাবে একটু এখানে ওই অ্যালাইনমেন্টের সিস্টেম একটাই, ধরে অ্যালাইন করে ফেলতে হবে। ধরে গ্রুপ যদি ওয়াইজ চাই কোন শেপের সাথে করতে, হ্যাঁ তাহলে আসতেছে, আমি দেখাচ্ছি। স্যার কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও দিয়ে দিবে। আর আমি তাহলে আজকে স্যার যাই, স্যার আমি আসলে প্রথমে টায়ার্ড হয়ে গেছি, কালকে আবার সকাল থেকে আবার আমার কাছে সেমিনার আছে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, আপনার সবাই দোয়া করেন আমার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আরে চেহারা দিয়ে ভয় পাবেন আমার এখন। ঠিক আছে, সে লাইক এটা হচ্ছে একটা কাইন্ড অফ ওয়ার ফ্রেমিং। সো আমি জাস্ট আমার এটার স্ক্রিনটা দিচ্ছি, আমি হচ্ছে ব্রাউজ স্ক্রিন। এই স্ক্রিনের থ্রুতে আমি এখানে আমার লোগো টাইটেল থাকবে, এখানে আমার ফিল্টারিং অপশন থাকবে, এটা আমার ইমেজ, এটা হচ্ছে আমার হেডলাইন, ট্যাগলাইন, মানে আমার ডিটেইলস, আর বাকি বিষয়গুলো এখানে চলে আসবে। এটা একটা সিম্পল একটা ওয়ার ফ্রেমিং হয়ে গেল। এই তো এইভাবে করি ওয়ার ফ্রেমিং করলেই যথেষ্ট। আর যদি পেপারে করে এখান থেকে সফটওয়্যার নিতে হবে, টুলস নিতে হবে, টুলস নিয়ে শুরু করতে হবে। এটার থেকে বেটার হচ্ছে আপনি খাতা কলমে করবেন, তারপরে এসে আপনি সফটওয়্যারে আসবেন। বুঝতে পারলাম? জি ভাইয়া। জি স্যার।
জি ভাইয়া শোনা যাচ্ছে। জি হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন কি প্রবলেম ছিল বলেন। ভাইয়া ওই অ্যাডোবি এক্সডিটার বাকি অংশ মানে আপনার ওই আচ্ছা আচ্ছা ইমেজ আচ্ছা পর্যন্ত আচ্ছা নিয়ে আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাইয়া। ঠিক আছে, so বাকি যতটুকু ছিল আমাদের প্রোটোটাইপিং এর পার্টটা বাদে আমাদের বাকি যে ফিচার্স গুলো ছিল সেগুলো যদি আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ভিউ পয়েন্ট হাইট, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এই কারণে যখন আপনি আসলে একটা স্ক্রিন ডিজাইন করেন, আপনাকে যে সবসময় যে এই এতটুকু 375 বা 812 এর মধ্যে যে লিমিট থাকতে হবে সেটা কিন্তু এমন না। আপনাকে হয়তো স্ক্রল করে নিচেও নামতে হবে। তো যদি নিচে নামতে হয় তাহলে কোথা থেকে স্ক্রল করবেন, কোন পয়েন্ট থেকে স্ক্রল করবেন সেটাও কিন্তু আপনাকে কি করতে হবে, দেখাতে হবে। তো সে লাইক আপনার এখানে যেটা ব্রাউজ স্ক্রিন যেটা আছে এটার উপর যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পর খেয়াল করবেন এখান থেকে আমি যখন গেলাম এখান থেকে দেখেন স্ক্রলিংটা কি আছে, ভার্টিক্যাল, আর এটা কি আছে, নান। সো ভার্টিক্যাল স্ক্রলিং যেটা আছে এটার ভিউ পয়েন্ট হাইট কত আছে, 812। তার মানে এটার স্ক্রলিংটা কত নাম্বার ইয়া থেকে হবে, কোথা থেকে হবে, একদম লাস্ট, অর্থাৎ আমার স্ক্রিনটা যখন এখানে এসে শেষ হয়ে যাবে এর নিচ থেকে কি হবে, স্ক্রল হতে থাকবে। সে লাইক আমি ভিউ পয়েন্ট হাইটটা দিচ্ছি হচ্ছে লাইক ধরলাম হচ্ছে 770 ফর এক্সাম্পল। দেখেন আমার এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে না, লাইন ক্রিয়েট হয়ে গেছে কি? তার মানে আমার স্ক্রলিংটা হয়ে কতটুকু দেখাবে, পরে আর কতটুকু দেখাবে, অতটুকু এরিয়া আমাকে দেখাবে। আমি এখান থেকে ইয়াটা নিয়ে নেই হচ্ছে 570। এবার যদি নেই, এবার দেখেন স্ক্রলিংটা কোথা থেকে হবে, এই পয়েন্ট থেকে হবে। এটাকে আমরা কিভাবে বুঝবো, জাস্ট এখান থেকে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন আমার স্ক্রিন কতটুকু দেখাচ্ছে, যতটুকু কি আমি আমার ভিউ পয়েন্ট হাইটটা আমি নিয়েছি ততটুকুই দেখাচ্ছে। এখন আমি যদি এটা দেখতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, মাউসের স্ক্রল করে আসতে হচ্ছে। আর যদি আমি ভিউ পয়েন্ট হাইটটা যদি 812 রাখি, সে লাইক এখান থেকে আমি 812 রাখলাম, আর আমি নিচে এখানে সে লাইক আমি স্ক্রিনটাকে আরো বড় করছি, এখানে আমার হাইট লাগবে হচ্ছে 1012 ফর এক্সাম্পল। এখানে আমি আরো কিছু ডিজাইন অ্যাড করে দেই। তো আমার স্ক্রলটা কোথা থেকে হবে তাহলে এখন বলেন তো, এই যে 812 যেটা আছে এরপর থেকে বাকিটুকু কি আমাকে স্ক্রল হয়ে দেখাবে। তার কারণ কি ভিউ পয়েন্ট হাইট রেখেছি আমি 812। যখন প্রিভিউ দেব দেখেন পুরো স্ক্রিনটা আমাকে দেখাচ্ছে, কিন্তু ওই যে নিচেরটা দেখেন কি কেটে গেছে না, এটা আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। বিষয়টা কি বুঝতে পারতেছি ভিউ পয়েন্ট হাইটটা? জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার তো? আচ্ছা, ভিউ পয়েন্ট হাইটের কাজটা দেখেন। নরমালি আমি যখন একটা স্ক্রিন ডিজাইন করতেছি, হ্যাঁ, সেই স্ক্রিনটা যে সবসময় আমার কি একদম 375 বাই 812 হবে সেটা কি হবে? ম্যাডামের কাছে কোশ্চেন। হ্যাঁ, বাড়াতে হতে পারে। ধরেন আপনি এখন ফেসবুকে যখন যাচ্ছেন, ফেসবুকের ওয়ার্ল্ড যদি আপনি স্ক্রল করা শুরু করলে আপনার কোন হাইটের কোনো শেষ আছে? না, শেষ নাই। নাই, তাহলে আমাকে ওখান থেকে আমার একটা ভিউ পয়েন্ট হাইট ক্রিয়েট করে দিতে হয়। যখন আমি আমার ফোনে চালাচ্ছি, আমার ফোনের স্ক্রিন সাইজ ধরে নিলাম 375 বাই 812। এখন এই 812 পয়েন্ট থেকে আমি যে নিচে নামবো সেটার জন্য আমাকে কি একটা মার্ক ক্রিয়েট করে দিতে হবে না? সেই মার্কটাকে বলা হচ্ছে ভিউ পয়েন্ট হাইট। অর্থাৎ ওইখান থেকে সে কি করবে, স্ক্রল করা শুরু করবে। বুঝতে পেরেছি এখন? আমি যখন এখান থেকে দিচ্ছি সে লাইক এখান থেকে দিলাম হচ্ছে আমার টোটাল স্ক্রিন সাইজ অনুযায়ী আমি এখান থেকে ভিউ পয়েন্ট হাইট দিলাম হচ্ছে 812, আমি লাইক দিলাম হচ্ছে 770। সো আমার স্ক্রলিংটা হবে কোন জায়গা থেকে, 770 থেকে শুরু করে বাকিটুকু স্ক্রল হবে। সো আমি যদি ভিউ দেই আমার প্রথমে এতটুকু দেখাচ্ছে আর তারপর একটুকু আমাকে স্ক্রল করে দেখতে হবে। এটাই বলা হচ্ছে ভিউ পয়েন্ট হাইট। মানে এটা হচ্ছে স্ক্রলের ব্যাপার। হ্যাঁ, স্ক্রলের পার্টটা। হ্যাঁ, স্ক্রলের পার্টটা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, স্ক্রল। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের লেআউটের সিস্টেম আছে, গ্রিডের সিস্টেম আছে। গ্রিডটাকে আমরা মেইনটেইন করে কাজ করি যখন আমাদের ওয়েব টেমপ্লেট বলেন বা ইয়া করেন, ফটোশপে যেটা করতে হয় যে আমাদের আলাদা করে কি করতে হয়, ক্রিয়েট করতে হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের ক্রিয়েট করার কোনো অপশন নেই, এখানে আমার দরকারও নেই। সো আমি এখান থেকে জাস্ট আমার পছন্দ মতো গ্রিড নিয়ে আমি কাজ করতে পারতেছি। মোবাইল অ্যাপ্লিকেশন যখন করবো আমরা নর্মালি এই গ্রিডটা নিয়ে কাজ করতে পারি। গ্রিডের এতটুকু জায়গা আমরা যে বলেছি না বাইরে থেকে 20 পিক্সেল ছেড়ে দিব, ওইটাও ছাড়ার দরকার নাই, কোনো কিছুই দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে গ্রিডটা নেবেন এতটুকু অংশ। এটা মনে হয় আমি দেখিয়েছিলাম প্রথম দিকে, তাই না? না ভাইয়া,
প্রথম থেকে আচ্ছা যাই হোক, তো এই গ্রিডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার এই জায়গাটুকু আপনি রাখছেন, so আপনার ডিজাইনটাকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলেন, এর বাইরেও না এর কম বেশিও না, অর্থাৎ আপনার ডিজাইনটাকে এর মধ্যে আপনি লিমিটেড রাখতে পারছেন, আপনার জন্য আলাদা এই করে কষ্ট গিফটটা করে আমরা কোথায় এরিয়া পাবো? ক্রিয়েট করতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, আর্টবোর্ডের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে লেআউটের গ্রিডটা অপশনটা চলে আসবে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে আমার কি লেআউট। লেআউটে আসলে আমি এখান থেকে কলাম কতগুলো দিতে চাচ্ছি, লাইক 6 কলাম দিতে যাচ্ছি, 6 কলাম দিয়ে দিলাম, আমার পছন্দ আমি কতগুলো কলাম দিতে চাচ্ছি, ডাটার উইথ কতটুকু হবে না হবে সবকিছু এখান থেকে আমি মেইনটেইন করতে পারবো। সবাইকে বুঝতে পারতেছি বিষয়টা, এই এটা গাইডটা? জিনিসটা একটু কাইন্ডলি একটু ডিটেইলস বুঝাবেন লেআউটের ব্যাপারটা। এই যে দেখেন লেআউটের, হ্যাঁ লেআউটের বিষয়টা দেখেন, আমার এখান থেকে যখন আমরা নিচ্ছি, আমরা ফটোশপে কি আমরা গ্রিড ক্রিয়েট করি নাই ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে, করেছি ভাইয়া গ্রিড, হ্যাঁ সেই গ্রিডটাই এখানে আমরা, হ্যাঁ সেই গ্রিডটাই আমরা এখানে ক্রিয়েট করা লাগবে না, আমার অটোমেটিকলি কি আছে ক্রিয়েট করা আছে, এখানে আমার অটোমেটিকলি কি আছে ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে ভ্যালু বসে আমার ক্যালকুলেটিভ ইয়াগুলোকে আমরা কন্টিনিউ এখানে কি কন্ট্রোল করতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। এই যে এখান থেকে কলামে গাটার উইথ কতটুকু, লাইক এখান থেকে গাটার উইথ দিতে যাচ্ছেন হচ্ছে 25, আপনি এখান থেকে 25 দিয়ে দেন, দেখুন গাটারের মাঝে 25 পরিমাণে গ্যাপ তৈরি হয়ে গেছে এক একটা ইয়ার মাঝখানে। আচ্ছা আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওখানে কলামগুলোর আপনার পিক্সেল ছিল 70 আর গ্যাপগুলো ছিল 30। হ্যাঁ এখানে কি সেম হবে নাকি? আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন আপনি যখন কাজ করবেন এই জায়গাটা থেকে আমি যখন লেআউট গ্রিডটা তৈরি করতেছি, গ্রিডের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অটোমেটিক্যালি আমার একটা ফাংশন ক্রিয়েট করাই আছে, আপনি যখন স্ক্রিনটা ক্লিক করতেছেন থেকে লেআউট ক্রিয়েট করাই আছে। এখন কলামের মাধ্যমে আপনি কি করবেন, এখান থেকে কতগুলো কলাম হবে, ওয়েব টেমপ্লেটে কতগুলো কলাম করতে হয়েছিল আমাদের 12টা কলাম, আপনি এখান থেকে 12 দিয়ে দেন, সে লাইক আমি এখান থেকে স্ক্রিন নিলাম হচ্ছে, সরি এটা না স্যার বলছিলাম যে ওই যে সাইজগুলোর রেশিও কি সেম হবে, মানে ওই যে 70 পিক্সেল আর গ্যাপ? হ্যাঁ 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 সেম হবে। এখান থেকে দেখেন, এই যে দেখেন আমি এখানে আসলাম, হ্যাঁ তা আপনি এখানে যখন লেআউটে ক্লিক করলে আপনার গ্রিড কয়টা লাগবে, 12টা, দেখেন অটোমেটিক্যালি 12টা চলে আসছে না আমার গ্রিড, এবং এখান থেকে কলাম উইথ কত 76 আর গ্রিড লাইন এটা 16, এটা অটোমেটিক্যালি আমার চলে আসছে। বুঝতে পারছি? আপনি যখন টেমপ্লেট চেঞ্জ করতে, হ্যাঁ টেমপ্লেট যখন চেঞ্জ করতেছেন দেখেন আপনি 1920 বাই 1080 নেন, তখন ওপেন করেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে ক্লিক করেন, দেখেন গ্রিডের সিস্টেমটা অটোমেটিক্যালি আমার এই যে 12 বাই 16 বাই 120 ওটা উইথ অনুযায়ী ও অটোমেটিক্যালি চেঞ্জ করে, এখানে আপনার হাতও দিতে হবে না। ও মানে অটো সব রেডি করা আছে। হ্যালো স্যার, হ্যাঁ 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 একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপের যে মানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তো গাটার হচ্ছে 30 আর কলাম হচ্ছে 70, মোট হচ্ছে 1170, কিন্তু মানে আপনি যেটা করলেন অ্যাডোবি এক্সেস, এখানে তো হলো গাটার 16 আর কলাম দেখলাম 72 না কত। ভাইয়া তো নাই, আমাকে হোস্ট, আমি হোস্ট। ভাইয়া নাই তো, আমি ওকে বললাম যে তুমি অযথা টাইম ওয়েস্ট না করে কিছু শিখাও, যা শিখাবা তাই কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব বেশি ডিফিকাল্ট কিছু না, একদম সেম অ্যাজ এক্সডি এর মতো, জাস্ট ফাংশনগুলোর এদিক ওদিক উলটপালট। টুলস প্যানেল এক্সডি তে হচ্ছে আপনার আপনি না শিখালে কিন্তু হবে না ভাইয়া, আপনাকে কিন্তু শিখাইতে হবে। না আমার শেখানোর সাথে সাথ নেই, বুঝুন সব শিখানো হবে, ঠিক আছে। হ্যাঁ তার তো বলছিলেন আমাদের প্রিজমা ইংলিশ একটা ক্লাস নিব। আচ্ছা তো যেটা আমাদের ছিল যে গ্রিড নিয়ে কথা বলতেছিলাম, স্ক্রিন শেয়ার নেটের কারণে চলে গেছিল, তো যেটা হচ্ছে গ্রিডের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা নরমালি তো 1170 পিক্সেল নেই, তাই না? এটা নিয়ে ভাইয়া আপনার স্ক্রিন আসে না এখনো। হ্যাঁ বলতেছি, আমরা নরমালি গ্রিডটা কতটুকু নেই, কতটুকু দেখানো হয়েছে 1170 পিক্সেল না, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে মার্জিন যেটা থাকে দুই পাশ থেকে 15 15 30 এটা আমাদের ছেড়ে দিতে হয়, ওটা বাদ দিয়ে আমরা নেই হচ্ছে 1140 দুই পাশ থেকে আমাদের মার্জিন ছেড়ে দিতে হয় 1140 নিতে হয়, মার্জিন থাকে কত 15 15 পিক্সেল করে থাকে। এটা কি বুঝতে পারছি আমরা? ভাইয়া স্ক্রিন দেখালে ভালো সুবিধা হতো। হ্যাঁ আমি দেখাচ্ছি, আসে নাই না স্ক্রিন আসে না স্যার আসে নাই। বললেন তো না ভাইয়া। ভাই আপনি হোস্ট নাই।
না হোস্ট লাগবে না, এতে স্ক্রিন শেয়ার করতে পারবে। তাহলে আপওয়ার্ডটা মনে হয় অ্যাকসেপ্ট করা লাগবে। এখানে তো রিকোয়েস্ট আসলে তো অ্যাকসেপ্ট করব, অসুবিধা নেই। ভাইয়া আবার গেছে, আবার মনে হয় কেটে আচ্ছা আমি আরো একটা আপনাদের সাথে লিংক শেয়ার করতেছি, ঠিক আছে? ওখানে অনেক ভালোভাবে দেখাচ্ছে, একদম স্ক্রিন টু স্ক্রিন দেখা দিয়েছে, ঠিক আছে? আপনারা এটাও দেখে ফলো করতে পারেন। ভাই যতগুলো লিংক আছে সব দিয়ে নাম করে। এই বেশি দিলে মাথা ঘুরে যাবে, চুপ করো। আপনি ঘুরবে ভাই, বেশি দিন আমাদের এই লিংকটা ফলো করতে পারেন। আগেরটা হচ্ছে ম্যাটেরিয়াল, ওটা হচ্ছে আইসি। ভাই আপনি সাবজেক্ট মেনশন করে করে দিয়ে দেন, আপনি একটু কষ্ট করেন দিন, যেহেতু তাহলে একটু কষ্ট। ভাই আমি যতটুকু সম্ভব ততটুকু দিতেছি, ঠিক আছে? সমস্যা না ভাই, মিটআপের সময় আপনাকে এক্সট্রা পাবে কিছু। ভাই আমরা শোনো রেজাউল, ওই বাঙালি কথা জানো না, যে ফিরি আল কাতরা পাইলেও খায়, তোমার পাইছে তো এই জন্য চা পাচ্ছে না, বুঝতে পারছো? সমস্যা নেই, ও চেষ্টা করবে যতটুকু পারি হেল্প করার জন্য। আমাদের এই আমি এক্সডিটা দেখাতে পারতাম, বাট সমস্যা হচ্ছে কি আমার পিসিতে এক্সডিটা আমি আজকে আনইনস্টল করে ফেলছি, এই জন্য আর দেখাতে পারতেছিলাম না। রেজাল্ট হ্যাঁ জি ভাইয়া। আপনি মানে আমরা যখন মানে মোবাইল ডিজাইন করা হয় আইএস এর জন্য ধরি, এটা আমরা মানে 4 কলাম গ্রিড ইউজ করি। এখন আমি যদি 4 কলাম গ্রিড ইউজ না করি, আমি যদি 8 মানে পয়েন্ট গ্রিড মানে 8 পয়েন্টের যে গ্রিড আছে ওই গ্রিডটি ইউজ করে আমি কমফোর্টেবল ফিল করি এবং রেসপন্সিভ করতে পারি, তাতে সমস্যা নাই। না ভাই এখানে একটু ঝামেলা করবেন, আপনি কন্টেন্ট কিভাবে রাখতেছেন, ঠিক আছে? কন্টেন্টটা কিভাবে রাখতেছেন ওটার উপরে। আপনি 8 কলাম ইউজ করতেছেন মোবাইলের জন্য, ভালো কথা। পয়েন্টের ওই যে গ্রাফের মধ্যে আচ্ছা 8 পয়েন্ট, ও আচ্ছা 8 পয়েন্ট, হ্যাঁ ওটা সমস্যা নেই। আমি তো ওখানে 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে আমি কাজ করতেছি। জি, এই ক্ষেত্রে আপনার ডেভেলপারের সাথে তাহলে কন্টাক্ট করতে হবে, ডেভেলপারকে ওই জিনিসটা বুঝাতে হবে আপনাকে, কারণ ডেভেলপারের যদি ওই জিনিসটা আসে যদি না মিলাতে পারে তখন আপনি একটু ঝামেলা পড়বেন। ইউআই এবং ইউএক্স, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি ইয়া করতে হবে, মানে কি সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই যাদের জন্য ক্লায়েন্ট, মানে যে ক্লায়েন্টের জন্য করছেন এবং যে কাস্টমারদের জন্য করছেন ওই কাস্টমারটা যদি আপনাকে ফিডব্যাক না দেয় ভালো একটা, আর যদি একটা খারাপ ফিডব্যাক দেয়, ইভেন কি ইউআই ডিজাইনের ব্যাপারটা বা ইউএক্স এর কথা বলতেছে। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাইয়া। হ্যালো হ্যালো, শুনতেছেন সবাই? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনাকে শুনতে পাচ্ছি। এখন এখন স্ক্রিন? জি ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আসলে আমাদের ডিভাইসগুলো ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করে থাকি। একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ট্যাব, আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য বেসিক ওয়েতে আমরা যেটা করি যে 1170 পিক্সেলের একটা কি বুটস্ট্র্যাপ গ্রিড ক্রিয়েট করি 140 পিক্সেলের। মানে 140 পিক্সেলের মধ্যে 170 এর মধ্যে আমরা কি করি, এই পাশ থেকে ছেড়ে দিই, এই পাশ থেকে ছেড়ে দিই। আমাদের এইটুকু থেকে 140, এটার মধ্যে আমাদের গ্রিড কলাম থেকে কয়টা? 12টা। 12টা কলামের মধ্যে আমাদের নরমাল স্ট্যান্ডার্ড যেটা বলা হয়ে থাকে গাটার, যেটা গাটার মানে তোমরা বুঝি দুইটা কলামের মাঝের গ্যাপ, দুইটা কলামের মাঝের গ্যাপটা থাকে হচ্ছে আমাদের 30, স্ট্যান্ডার্ড বলা হয় 30, বাট এটা এরকম না যে 30 না দিলে ভুল হয়ে যাবে, এরকম না। 30টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেশিও অ্যাকর্ডিং টু রিসেন্ট ডিজাইন কনসেপ্ট। 30 দিয়ে আমরা কাজ করে থাকি এবং থিম ফরেস্ট বা অন্য জায়গায় ফাইল করে মোস্ট অফ ফাইলে 30 রেশিও করে। সো 30টা নিয়ে আমরা কাজ করে থাকি। যখন আমরা নিচ্ছি, সেলাইক আমি একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এই ডকুমেন্টে যখন ক্লিক করলাম, আমাদের এখান থেকে তো কোনো গ্রিড আমাদের নাই, তাই না? ফটোশপে যখন আমরা কাজ করি তখন আমাদের কি করতে হয়, আলাদা করে ওই ফাইল থেকে নিউ গাইড থেকে আমাদের কি আলাদা করে গ্রিড ক্রিয়েট করতে হয়, তাই না? এটা থেকে ভিউ থেকে নিউ গাইডে যে আলাদা করে গ্রিড ক্রিয়েট করতে হয়। এখানে তো সেই নিউ গাইড করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এখানে আর্টবোর্ডের উপর ক্লিক করবেন, লেআউটে যাবেন, যাওয়ার পর এখান থেকে বাই ডিফল্ট ভাবে 12 কলাম এমনিই চলে আসবে। এখন এইটার গ্যাপটাকে জাস্ট আপনি কি করবেন, ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করবেন ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট। সো এখানে এসে আপনি গাটার ইয়াটাকে দিয়ে দিলেন হচ্ছে কত হবে, গাটার উইথ কত হবে 30, তাই না? 30 হয়ে গেছে না, আমাদের গ্রিড ক্রিয়েট হয়ে গেছে না? আর কিছু লাগবে? আর তো কিছু লাগবে না। এখন এটার উপর আমরা কাজ শুরু করে দিই। বুঝতে পারতেছি বিষয়টা? জি হ্যাঁ ভাইয়া একটু মোবাইলটা দেখাবেন। হ্যালো স্যার, হ্যাঁ আমার একটা কোশ্চেন, এটা আপনি বললেন তো 1170, এখন কিন্তু আপনি এই যে হিসাব করে মানে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে মাপ দিয়ে দেখলে 1170 মনে রাখবেন 1140। হ্যাঁ কোনটা?
আপনার এখানে 1640 হয়ে গেছে, মানে একটা রেক্টেঙ্গেল নিয়ে স্যার একটু মাপ দেন, মানে এই কলামের এই পাশ থেকে ওই পাশ। আচ্ছা আচ্ছা, উইডটা দেখেন 1638 কি 40 এমন কিছু। হ্যাঁ হ্যাঁ 1638। 1638 আচ্ছা এখানে তো আচ্ছা প্রবলেম। আচ্ছা, প্রবলেম বলতে এখন আমি যদি সাইজটা যদি নেই, ধরেন এখান থেকে দেখেন তো এখন কত আছে, এখন কত আছে দেখেন তো। 1086। হ্যাঁ 1086। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাকে একটু বুঝতে হবে যে আমরা যখন ডিভাইস চেঞ্জ করছি বা আমার রেসপন্স যখন আমি ইয়াটা বাড়াচ্ছি, অটোমেটিক্যালি ওটার গ্রিড এবং হাইট ক্যালকুলেট করে নিচ্ছে। আসলে 1920 1080 এটাতেও কাজ করতে পারে। এখন আমাদের নরমাল স্ট্যান্ডার্ড ইয়া কি ছিল, গাটারের গাটার না, আমাদের কলামের উইথ কত ছিল, 65 থেকে 68 পিক্সেল। এটাই ছিল না যে আমাদের গাটার যেটা আমরা নিব, এই যে কলাম যেটা নিব, এটার উইথ কত ছিল স্যার, কত বলছে এটার উইথ, এটুকুর উইথ আমরা কত 65 কত বলছে, 70 বলছে। আচ্ছা ধরে নিলাম 70 যদি বলি, স্ট্যান্ডার্ড হচ্ছে 65 থেকে 68, যাই হোক এখন হয়তো 70 এ কাজ করতেছে। তো যদি আমি এখানে 70 নেই, তারপরেও দেখেন এখানে কলাম উইথ বাই ডিফল্ট ভাবে যদি 70 নেই, অ্যাপ্লাই করলাম, দেখেন আবার এখান থেকে কি হয়ে যাচ্ছে, গাটার উইথটা কমে যাচ্ছে না বাই ডিফল্ট ভাবে। আমার গাটার উইথ কত ছিল 30 না, আমি যদি স্ট্যান্ডার্ড মেইনটেইন করি 30 যদি দেই, তাহলে দেখেন এখান থেকে আবার এটা কত হয়ে যাচ্ছে 63 হয়ে যাচ্ছে। আবার এটা যদি দিই আমি এখান থেকে 70, তাহলে দেখেন কত হচ্ছে 22। বুঝতে পারতেছি। এখন চাইলে আমি আবার কি করতে পারবো না, এটা কি কোনো প্রবলেম নাই না, তেমন কোনো মেজর, কারণ এটা ক্যালকুলেটিভ একটা রেজাল্ট, এটা দিয়ে করলে আপনার অ্যাকুরেটলি হবে, এটাতে কোনো তেমন কোনো ভেরিয়েশনস হবে না। যদি আপনি ফটোশপে করেন, তখন ফটোশপ ফাইলের ক্ষেত্রে আপনাকে হয়তো একটা স্ট্যান্ডার্ড রেশিও মেইনটেইন করেন, এক্সজির মাধ্যমে তো আপনি আলটিমেটলি ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। যেমন আমি এখান থেকে দিলাম হচ্ছে সিলেক্ট কাটার উইথ দিলাম 30, দেখেন বাই ডিফল্ট ভাবে আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এটা হচ্ছে 70/30 ও করা যাচ্ছে, ওই যে নিচে মার্জিনের ওটা 140 যেখানে না লেখা আছে। না, এটা যদি এখন চেঞ্জ করি, এটা যদি চেঞ্জ করি তাহলে তো আমার হবে, এখন মার্জিন যেটা আছে, আমি যে পাশের যে মার্জিন আছে সে লাইক আমি এটা এখন যদি দিলাম হচ্ছে রেসপন্সিভ হবে স্যার। 30 দিলাম, 30 দিলাম, এখন সে লাইক আমি মার্জিনটা দিলাম হচ্ছে 30, এই পাশ থেকে দিলাম হচ্ছে 30। এখন দেখেন এই জায়গাটা থেকেও কিন্তু আমার সেম জিনিসটা চলে আসতেছে। স্যার স্ক্রিন চলে গেছে। আচ্ছা তো ভাইয়া আছে।
স্যার আবার চলে গেছে মনে হয়। হুম। তোমরা কি সবাই আছো না গেছো? আছি আছি। সমুদ্র কেমন আছো? হ্যালো সমুদ্র কেমন আছো? অনেকে ঘুমায় পড়ছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি। তোমার যে কোনো খোঁজ খবর নাই। মনে হলো যে তুমি অনেক বেশি টাকা ইনকাম করে ফেলতেছো, এই জন্য সব ভুলে গেছো আমাদের। আরে কি বলেন? আমরা তো টাকা পয়সা তো দূরে থাক, যা ইনকাম করতাম তাও ভুলে গেলাম। কেন? এই যে আছি এখন ওয়েব টেমপ্লেট নিয়ে পড়ে আছি, ওয়েব টেমপ্লেট দেখতেছি, ভালোই লাগতেছে। ওয়েব টেমপ্লেটের ডিজাইন মজা পাচ্ছি। তুমি তো ওয়েব টেমপ্লেট করছো এর আগে অথবা ওয়েব ডিজাইন? হ্যাঁ করছি। অ্যাপ্রুভ হয়েছে তোমার? থিম ফরেস্টে তোমার তো অ্যাপ্রুভ হয়েছে তাই না? হ্যাঁ আমার একটা আছে, এটা রেজিমি অ্যাপ্রুভ আছে। কি তুমি লাইভ করছো না এমনি জাস্ট ফটোশপ? বুঝলাম না আপু। তুমি ওয়েব ডিজাইনটা কি লাইভ ফটোশপে দিয়েছো, মানে হ্যাঁ স্ক্রিন দিয়েছো, স্ক্রিনশট না হচ্ছে হ্যাঁ লাইভ? ফটোশপ, ওই ফটোশপও আছে, এইচটিএমএল ও আছে। আচ্ছা, যে লাইভ যেটা করছো ওটাতে সেল বেশি হয়? সেল কি হচ্ছে তোমারটায়? না না ওইটা ফার্স্ট আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য করা হয়েছিল, তো বড় আইটেম ছোট আইটেমের কাজ। মানে ফার্স্ট টাইম আমাদের থিম পোস্টে কাজ করার ইচ্ছা ছিল, পরে বাদ দেওয়া হয়েছে। থিম পোস্টে 6টা আইটেম অ্যাপ্রুভ করানোর পরে আর করা হয়নি, কারণ আমাদের বড় একটা কাজ রিজেক্ট দিয়ে দিছিল। কারণ নতুন প্রোফাইলে থিম ফরেস্ট এইটাই করে, মানে এনভাটো। আমি একটা নিউজের কাজ করছিলাম 15 পিএইচডির, তা কোনো ইস্যু ছাড়াই দিয়ে দিল, তাই তারপর থেকে বাদ। এরপরে আরো প্রজেক্ট ছিল তা দেইনি, মানে যে ভাইয়ের প্রোফাইল ছিল বলছে ভাই বাদ। এই টাইমটাই আমাদের ফুল বেচা। এই করে কিছু বলার নেই। আর ভালো লেভেল অথর ব্যাচ হইলে
তখন আর একটা ছাড় পাওয়া যায়, তখন দিলেই নাই। ধরেন যেই কাজ হলো নতুন একটা প্রোফাইলে রিজেক্ট, সেই কাজ এমনও আছে পুরোনো প্রোফাইলে দিলে অ্যাপ্রুভ করে, এমন অনেক আছে দেখছি ভাই ভাইদের। তোমাদের ওই গ্রুপে ডাউনলোড কেমন হয়? মেনলি হলো আমাদের গ্রাফিক রিভার অথর ছিল তো ভাই, তারপরে থিম ফরেস্টের জাস্ট 6টা থিম দেওয়া হয়েছিল। আর এখন সেল তেমন নাই, সেল এনভার্টার সেল নাই অত। মানে কাজটা আছে কোথায়? ফাইবারে কাজ নাই, এখানে কাজ নাই? কেন ফাইবারে কাজ নেই? না, ওই রকম করে তখন কোনো জায়গায় করোনার কারণে তো কোনো জায়গায় কাজ নাই, তাই না? কি করা যাবে এখন, এই মার্কেটও সব ডাউন, কি হবে, কিছু করার নেই। যারা কাজ পাচ্ছে তারা পাচ্ছে। এই সুযোগ স্কিল ডেভেলপ করার, তারপরে দেখা যাক এখন করোনা কোনো কালে ভালো হবে কিনা বোঝাও তো যাচ্ছে না। শেখ হাসিনা তো আবার ঘোষণা দিচ্ছে শীতকালে করোনার পরিস্থিতি ভয়াবহ হবে। আপনি তো তার একটা পার্ট না আপু? হ্যাঁ, আপনার নেম তো ওনার নেমের সাথে আমার সবচেয়ে বিরক্তিকর নাম হচ্ছে হাসিনা। আমার বাপ মা কেন যে রাখছে আল্লাহ। না অবশ্যই ঠিক আছে, নামটা অনেক সংগ্রামী নাম তো। আমার একদম পছন্দ না আমার নাম। এই কথা বললেন না, বললে ওই বিএনপি জামাতের এজেন্ট। আর মেবি মনে আজকে আসবে কিনা কে জানে, নামাজ পড়তে গেলে তো আরো ভালো হইতো।